বেশ কয়েক বছর ধরে খালাম্মার বাসায় আসেনি। না না, কোনো প্রকার ঝামেলা বা ঝগড়ার জন্য না, এমনি আসা হয়নি। খালাম্মা ফোন দিয়ে ডাকতো, তার বাড়ি যাওয়ার জন্য বলতো, তাই এইবার এসেছি। দেখি আপু গাদা গাদা সব বাচ্চা নিয়ে বসে আছে। একদম গাদা না, একটু বড়, এই ধরেন সবার 5 থেকে 7 বছরের মতো বয়স হবে। তাদের নিয়ে বসে আছে আর গল্প শোনাচ্ছে। এক দেশে ছিল এক রাজা। ওনাকে থামিয়ে দিয়ে বললাম, শুধু কি রাজাই থাকতো না প্রজাও ছিল? আমার কথা শুনে ফ্রুকুসকে তাকালো। এমনভাবে না তাকিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। একটা দেশ আছে, রাজা আছে, তো প্রজা থাকবে না? আচ্ছা, রানী কয়টা ছিল আপু? তুমি জেনে কি করবা, চাঁদ বদল? আহা, বলো না, রাজার কি অনেক রানী ছিল না রাজা সিঙ্গেল ছিল? একটাই রানী ছিল। এই বাচ্চারা সবাই ওঠো, এমন দুর্বল রাজার গল্প শুনে লাভ নেই। মানে তুই জানলি কিভাবে যে রাজা দুর্বল ছিল? কারণ হলো তার রানী একটা, সে স্ট্রং না। একটা রাজার কম করে হলেও 7টা রানী থাকবে, তবেই তো রাজা মানাবে নাকি? আগে তোমার গল্পের রাজার চিকিৎসা করে স্ট্রং করো, তারপর গল্প বলবা বীর বাহাদুর রাজার গল্প। আমার কথা শুনে সবাই আমার দিকে ফ্রুগসকে তাকিয়ে আছে। এমনভাবে দেখো কেন আপু? ভুল কি বললাম? কুত্তা যেমন মানুষ তেমনই তার উত্তর। কালকে খাবার ইচ্ছে করছে? না হলে আসলে আপু ভুল কি বললাম? এমন দুর্বল রাজা দিয়ে রাজ্য শাসন হবে বলো? মাঠের খেলা আর খাটের খেলা কি এক? মাঠে বীর বাহাদুর হলেও কিন্তু খাটে ভেজা বিড়াল। বিয়ে করবি তখন বুঝতে পারবি। এমনভাবে বলছে মনে হচ্ছে অভিজ্ঞতা আছে। তুই চুপ করবি? মীরাকে সাথে নিয়ে আসলি না কেন? এলো না। আপুর সাথে কথা বলতে বলতে অনেক সময় গেল, দুপুর, তাই খেতে বসলাম। আমি আকাশ আহমেদ নীল, আর এরা হলো আমার খালাতো বোন। আপু ছোট এবং বড় একটা আপু ছোট এবং বড় একটা খালাতো ভাইও আছে। সে চাকরির সুবাদে ঢাকায় থাকছে, বিয়ে হয়ে গেছে, তাই বউ নিয়ে থাকে। আমরা 3 ভাই বোন, খালাম্মা বড়, তারপর আম্মু, তারপর মামা, আর আমরা 2 ভাই বোন এবং আমি এবং ছোট বোন মীরা। পড়াশোনায় এবার ফাজিল 3rd ইয়ার, পরীক্ষা শেষ, এখন বাসায় বসে আছি। লো মিডিল ক্লাস ফ্যামিলি, বাবার ছোট একটা মুদি দোকান, ওখান থেকে সংসার চলে। মাদ্রাসায় পড়ে শুনে আমাকে ভালো মনে করেছেন? ঠিকই ধরেছেন, আমি ভালো। আর ইরা আপু এবার অনার্স শেষ বর্ষে। পরীক্ষা শেষ, এখন কি করবি? রেজাল্ট বের হোক, তারপর একটা চাকরি খুঁজে দেখব। আপাতত ভাবছি কাজে চট্টগ্রামে যাব। বুঝলাম, দেখ কি হয়। খালাম্মা এই বুড়িকে কি জন্য বাসায় রেখেছেন? শুধু শুধু খাইয়ে পুষে যাচ্ছে। ভাবছি এবার বিয়ে দিয়ে দেব। তোর খালু বলছিল ছেলে খুঁজেছে, বয়স হয়েছে অনেক, এবার বিয়ে দেওয়া প্রয়োজন। এটাই তো এতদিন চাইছিলাম। কবে বিয়ে হবে আর কবে শ্বশুরবাড়ি যাব? কবে শ্বশুরবাড়ির ভাত খেতে একটু মোটা হব? আমার খুশি দেখেই কি। দেখেছেন খালাম্মা, আপু কত খুশি, মনে হচ্ছে মনে মনে ডান্স করছে। চুপ করবি তুই? আহা, রাগ করো কেন আপু? বিয়ের কথা উঠতে মনের ভিতর যে কই ফোটে সেটা জানি, এমনভাবে রাগ দেখিয়ে লাভ নেই। কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খালাম্মাদের বাসায় বিকেল পর্যন্ত থেকে চলে আসি বাড়িতে। সন্ধ্যায় বসে আছি, তখন কবেকার টিকিট কাটবি? আগামীকাল রাতের টিকিট কাটবো। এইবার বিয়ে করে নে। আমাদের ক্লাসমেট ছেলেগুলোর ভিতরে 3জনের বিয়ে হয়ে গেছে, তুই কর, আমিও করব, তবে একটু দেরি আছে। মন তো চাইছে বিয়ে করতে, কিন্তু সমস্যা হচ্ছে টাকা নিয়ে। এবার কাজ করে ইনকাম করি, তারপর বাসায় এসে না হয় বিয়েটা করে নিব। আমাদের ভাগ্যে চাকরি নেই ভাই, শুধু শুধু চাকরির পেছনে পড়ে থেকে লাভ নেই। এটা ঠিক বলেছিস, না করেছি পড়াশোনা, না করেছি কাজ, শুধু টোটো করে ঘুরে বেরিয়েছে। এখন এইসব বলে কান্নাকাটি করলে হবে বল? কামিল করবি? পাশ করতে পারলে ভর্তি হব। শীত পড়েছে, পৌঁছারা এতিমেতি মনে হচ্ছে। আন্দোলন গড়ে তুলতে হবে। বউ চাই, পৌঁছাই, এই শীতে পৌঁছাই। বউ আমার কম্বল, এই শীতের সম্বল। যা গিয়ে শুরু করে দে। ছোট বোনের বিয়ে দিয়ে তারপর বিয়ের চিন্তা ভাবনা করব। বিয়ে দিতে গেলে অনেক খরচ। দুজনে আড্ডা দিয়ে রাতে বাড়িতে এলাম, খাচ্ছি, তখন তুই গিয়ে কাজ করতে পারবি? বাড়িতেই ঠিকমতো কাজ করিস না, আর বাইরে গিয়ে কাজ করবি? চেষ্টা করতে সমস্যা কি? আগামীকাল রাতের বাসে চলে যাব। ভাইয়া, তোকে ছাড়া বাসায় ভালো লাগবে না। আহারে, বিয়ের পর কি করবে? আমি ওদিক থেকে আসার পর তোর বিয়ে দিয়ে দেব। আমিও তেমনি ভাবছিলাম,
এইবার বিয়ে দিয়ে দেওয়া প্রয়োজন। কথা বলতে বলতে খাওয়া শেষ করে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন আমি রাকিব চলে আসি চট্টগ্রামে। শুরু করলাম রাজমিস্ত্রির কাজ। এগুলো অভ্যাস নেই, তাই অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। বাসায় কথা বলা, খাওয়া দাওয়া, ঘুম, নামাজ এইসব করেই দিন কাটছে। দেখতে দেখতে 1 মাস পার। খাওয়া খরচ, থাকা খরচ বাদে 14,000 টাকার মতো বাঁচিয়েছি। ওটাই পাঠিয়েছি বাসায়। রাতে শুয়ে শুয়ে ফোন দেখছি, তখন ইরাপুর মেসেজ এলো। কিরে, কেমন আছিস? এই তো আপু, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিরে, ভুলে গেছিস নাকি? কোনো মেসেজ নেই, ফোন নেই? মনে আছে, একদিন 2বার ফোন দিয়েছিলাম, কিন্তু রিসিভ করনি, শুধু ইমোজি দিয়ে রেখে দিয়েছিলাম। তা মনে আছে, কিন্তু সেদিনের ফোন দেওয়ার সাথে আর ফোন মেসেজ না দেওয়ার সম্পর্ক কি? বুঝেছিলাম যে তুমি অনেক ব্যস্ত মানুষ, আর ব্যস্ত মানুষকে ফোন বা মেসেজ না দেওয়াই ভালো, তাই আর ফোন মেসেজ দেইনি। আহারে, আরে ভাই, সেদিন মন মেজাজ ভালো ছিল না, তাই ফোন রিসিভ করিনি। থাক, আর কিছু বলা লাগবে না। খালামারা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোর বাসার সবাই কেমন আছে? আজকে কথা হয়নি, তাই বলতে পারছি না। খেয়েছো? না এখনো খাওয়া হয়নি? আমরা বড়লোক, তাই ডিনার করি। তোর মতো গরিব হয়ে নাকি যে খাবার খাবো? তো আজকে কি দিয়ে ডিনার করেছো? শাকসবজি। আজকে এইসবই রান্না হয়েছে। কেন, তুমি না বড়লোক, এসব কি জন্য খাবা? আমি খেয়েছি মাংস দিয়ে। গরিব যখন হঠাৎ করে বড়লোক হয়ে যায়, তখন তার ভাবের চোটে থাকা যায় না। আপুর সাথে একটু চ্যাট করে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে আরও 2 মাস গেল। আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, মোটামুটি ভালো রেজাল্ট বলা চলে। ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই বাসায় যেতে হবে। আমি রাকিব দুজনে রাতের বাসে উঠে পড়লাম এবং পরের দিন চলে আসি বাড়িতে। বসে আছি, তখন দেখি ইরা আপু আমার রুমে আসে। এমি আবার কখন এসেছে? আপু, তুমি কখন এসেছো? সকালে খালাম্মা বললেন আসতে হবে, অনেক কাজ আছে, তাই চলে এলাম। তোমার কপালে বিয়ে নেই আপু, দেখেছো? তোমার আগে তোমার ছোটগুলোর বিয়ে হয়ে যাচ্ছে। খালাম্মা বলল তোমার বিয়ে দিবে, কিন্তু তোমার খালাম্মা তোমার খালাতো বোনের বিয়ে দিয়েছে। এই কথা বলিস না তো, বুকে লাগে এই কথা, সব কথা। আমার কপালে বিয়ে নেই। আমাদের ছেলে পছন্দ হলে ছেলের পরিবার আমাদের পছন্দ করে না, ছেলেদের পছন্দ হলে আমাদের হচ্ছে না। মনে হয় আর আইবুড়ো হয়েই থাকতে হবে রে। আহা, মন খারাপ করো না, তোমারও বিয়ে হবে। আর ল্যাংড়া বোবাগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, তুমি তো ভালোই আছো। অপেক্ষা করতে থাকো, সবরের ফল মিষ্টি হয়। তুই আমার জন্য কিছু নিয়ে আসিস নি, এই কি জন্য? তোকে কিছু নিয়ে আসতে বললেও নিয়ে আসলি না, কষ্ট পেলাম রে। কোন সাইডে কষ্ট পেয়েছো? তোমার হাত তো 2 দিকে আছে। কুত্তার চরিত্র ঠিক কর, দিন দিন তোর চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। ভাইয়ার নে, লেবু শরবত খেয়ে নে। এসে এখনো কিছুই খাসনি, কখন কি খেয়েছিস ঠিক নেই। আপু, তোমাকে আম্মু ডাকলো। মীরা শরবত দিয়ে চলে গেল, ইরা আপু চলে গেল। আপুর সাথে খুব একটা ফ্রি ছিলাম না, তবে গত 2 মাস থেকে একটু ফ্রি হয়েছে। আমি শরবত খেয়ে চুপচাপ শুয়ে থাকলাম। খাবার সময় মীরা, তোর ভাই মনে হচ্ছে শহরে গিয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। চুলের স্টাইল চেঞ্জ হয়েছে, পোশাক চেঞ্জ হয়েছে, কথা বলার ধরনও চেঞ্জ হয়েছে। সেটাই তো দেখছি, যে শহরে গেছে সেই চেঞ্জ হয়ে গেছে। আর দেখো না, শহর থেকে আসার পরপরই সবাই কেমন বিয়ে করতে চায়। দুজনে বকবক করছে, আর আমি চুপচাপ শুনে যাচ্ছি। মেয়ে মানুষের মুখ এত চলে, 2টা মেয়ে মানুষ বসে থাকলে ওখানে আর কাউকে কথা বলতে হবে না। কথা বলার সুযোগই পাবে না। খা বাবা, ওখানে এই 3 মাস কি খেয়েছিস না খেয়েছিস ঠিক নেই, ঠিক মতো খেয়েছিস কি না তাও তো ঠিক নেই। না খাওয়ার কি আছে? তোমরা এখানে না খেলেও আমি ওখানে ঠিকঠাকই খেয়েছি। আমি ওখানে না খেয়েছিলাম না, দেখতে পাচ্ছ না চেহারাতে কেমন চিল্লা দিচ্ছে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুই অনেক শুকিয়ে গেছিস। চাকরি খোঁজ একটা, এমনভাবে আর কতদিন? চাকরি পাওয়া কি এতই সোজা মা? বললেই কি চাকরি পাওয়া যাবে? তবে আমি চেষ্টা করব একটা চাকরি খোঁজার। কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 2 দিন পর আজকে ছোট বোনের বিয়ে। মনের ভিতর কেমন হাহাকার করছে। আজকের পর থেকে আদরে ছোট অন্য বাসায় থাকবে। ঠিক মতো দেখা হবে না, কথা হবে না, দুষ্টুমি হবে না, ঝগড়া হবে না। এসব ভাবতেই বুকের ভিতরটা কেমন ফেটে যাচ্ছে। বর্তমানে কেউ যৌতুক ছাড়া বিয়ে করে না, তারপর আরও আসবাবপত্র ছাড়া বিয়ে বসতেও চায় না। কিন্তু আব্বা এই ছেলেকে কোথা থেকে জোগাড় করেছে সেটা আব্বাই ভালো জানেন। তার নাকি কিছুই চায় না। ছেলের ফ্যামিলি বেশ ধার্মিক, সবাই নামাজ পড়ে। ছেলেটাও এক মসজিদে ইমামতি করে এবং হোমিওপ্যাথি একজন চিকিৎসক।
বলা চলে সব মিলে বেশ ভালোই। বোনটা সুখে থাকলে আলহামদুলিল্লাহ। এই কিরে, খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তা হবে না, চিন্তা হবে না, মীরা চলে যাবে। না ঝগড়া হবে, না মারামারি হবে, না ঠিক মতো দেখা হবে, না কথা হবে। এটা ভাবতেই কষ্ট হচ্ছে। দুঃখ পেয়ে কি করবি? এটাই তো নিয়ম, তাই না? প্রতিটা মেয়েকে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে উঠতে হয়। ওদিকের কি খবর? সবকিছু ঠিক আছে। বড়ের একটা সুন্দর ছোট বোন আছে, দেখতে অনেক সুন্দর। এবার অনার্স থার্ড ইয়ারে, সেম এজেরই হবে। আমাকে এইসব শোনাচ্ছ কেন? আর তোমার এখানে কি? যাও তোমার কাছে। আহা, রেগে যাচ্ছিস কেন? আমি রেগে যাবার মতো কি বললাম শুনি? আর তোকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তোর মন খারাপ দেখে এখানে এলাম। যাও তো তুমি। রাকিবকে আসে দেখে ওর কাছে গেলাম, গিয়ে 2টা ঘুষি দিয়ে বললাম, বোকাচোদা, তোর এতক্ষণের সময় হয়েছে? তোকে সেই সকালে ডেকেছি আর তুই কিনা এখন আসছিস? আরে আর বলিস না, আব্বা সকাল সকাল মাঠে নিয়ে চলে গেল। সরি ভাই, মাফ কর। এটার শাস্তি তোকে পরে দিব। দুলাভাইয়ের সাথে কথা বলে আসি। আসার পর থেকে কথা বলা হয়নি। দেখতে দেখতে সময় কেটে গেল। বিকেলে ছোট বোনকে বিদায় দিলাম। কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যাবার সময় অনেক কান্না করছিল। ওর চোখে পানি দেখে আমার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। দেখতে দেখতে 2 দিন গেল। আজকে বাসা খালি। এই 3 দিন মানুষ গমগম করছিল, কিন্তু আজকে 3 জন ছাড়া কেউ নেই। দুপুরে খাবার সময় আব্বা খাচ্ছে, আর সামনে দেখছে। বিষয়টা দেখে মা বলল, হ্যাঁ, একজন কমে গেছে, আরেকজন নিয়ে চলে আসতে হবে। এমনভাবে দেখা কি আছে? তা তো নিয়ে আসতে হবে, কিন্তু মেয়েটা ছিল এখন শ্বশুর বাড়িতে। কি করছে না করছে কে জানে। কি যে এক চাপা কষ্ট হচ্ছে। কষ্ট হবে না? কষ্ট তো হবেই, না হবার কি আছে? একজন সদস্য কমেছে, আর একজন নিয়ে চলে আসতে হবে। চাকরি হবে কিনা যায় না, কিন্তু দোকানটা আরেকটু বড় করে নিই। মানে বাইরে থেকে ইনকাম করে দোকানের মাল ভরি, তারপর। এতদিন ওখান থেকেই আমাদের হয়ে গেল, আর তুই এই কথা বলছিস? এই 3 মাসে তো একটু বৃদ্ধি হয়েছে, তাই না? আবার কমে গেল না? তোর মনে হয় আমার জমানো কিছু ছিল না? দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। বুঝেছি, এই বছরটা শেষ করে নিই, তারপর সামনের বছরে ইনশাল্লাহ। আমি কিছু বললাম না। মা আর আব্বা এটা ওটা নিয়ে কথা বলছে। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে, আবার কবে যাবে? এই শালা, তুই যে বললি ওখান থেকে এসে বিয়ে করবি, তাহলে আবার যেতে চাচ্ছিস কেন? এই 3 মাসে যা ইনকাম করেছিলাম সব তো দিয়ে দিয়েছি। আমার কাছে তো কিছুই নেই। এবার যাব, বাসায় কিছু দিব আর নিজে কিছু জমাবো, তারপর বিয়ে ইনশাল্লাহ। আমার বিয়ের কথা উঠেছিল, বললাম যে আর কিছু ইনকাম করে দোকানে কিছু মাল ভরি, তারপর বিয়ে করব। ব্যবসা একটু বড় হলে ভালো হবে না বল? চাকরি হবে কি না ঠিক নেই, তার থেকে বরং এটাই করি। তোর চিন্তা ভাবনা খারাপ না। ওখান থেকে এসে ভাবছি ছাগলের ফার্ম দিব। দুজনে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। তারপর 2 দিন থেকে চলে আসি আবার চট্টগ্রামে। যেমনভাবে দিনকাল যায় সেভাবেই দিনকাল যাচ্ছে। ইরাপুর সাথে কথা বলতে বলতে আগের থেকে আর একটু ফ্রি। আগে কিন্তু এমন ছিলাম না। বয়সে খুব বেশি পার্থক্য নেই, তাই ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। ভালো ফ্রেন্ডশিপ বলা চলে। বেচারি বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কে যেন সেটা ভেঙে দিয়েছে। তার জন্য সে কি কান্না কাটে, যদিও সেটা আমার সামনে করেছে। খালাম্মা আর খালুর সাথে তো এমনভাবে কথা বলতে পারে না। আপুর সাথেই চ্যাট করছি, যখন বলেছি না তোমার কপালে বিয়ে নেই। উত্তর তুই আমাকে বিয়ে ভেঙেছিস? তোমার মাথা পুরাই গেছে আপু। বিয়ে করে পাগল হয়ে গেছো। আমি আছি চট্টগ্রামে আর তুমি আছো বাসায়, তাহলে কিভাবে তোমার বিয়ে ভাঙবো? হ্যাঁ জব। উত্তর তুই আমার বিয়ে ভেঙেছিস? আমি বিয়ে করব, আমার বিয়ে হয় না। বিয়ে ঠিক হলেও ভেঙে দিচ্ছে। ওরে হাতের কাছে পাইলে না মেরে পটল তুলতে পাঠিয়ে দেবো একদম। আরে হবে হবে, অপেক্ষা করো। কিরে, দিনকাল কেমন যাচ্ছে? এতক্ষণে ইরাপুর সাথে চ্যাট করা শেষ করে রাকিবকে বললাম, কিরে তুই দেখি একা একা হাসছিস? মেয়েটাকে প্রপোজ করব ভাবছি। প্রেমে পড়ে গেছি। দেখ, প্রেম করতে গিয়ে আবার ধরা পড়ে যাস না। যদি ধরা পড়ে যাস তাহলে কি হবে রে ভাই? আমি বলবো তোকে চিনি না। শালা, কি আর করবো, তেমন হলে বিয়ে করে নিব। আগে প্রেম করে কিনা দেখ। তুই দেখি গাবি কেনার আগেই বাছুরের দাম ঠিক করছিস। তোকে মেয়ে পছন্দ করে? মনে হয় করে। দেখিস না কেমন তাকিয়ে থাকে আর আমাকে দেখিয়ে মিটমিট করে হাসে। ভালো,
প্রেম করতে গিয়ে আবার ধরা পড়িস না। মেয়ে কেমন জানিস না, তার আগেই প্রেমে পড়ে গেছিস। আমরা যে বিল্ডিংয়ে কাজ করছি তার পাশের বিল্ডিংয়ে একটা পরিবার থাকে। ওই পরিবারে একটা মেয়ে আছে, দেখতে সুন্দর আছে, অপছন্দ করার কিছুই নেই। কিন্তু আমার মন বলছে মেয়েটা ভালো না, প্লে গার্ল টাইপের। এখনও কথা হয়নি, শুধু দুজনের দিকে তাকিয়ে থাকে আর মিট মিট করে হাসে। আর আমার প্লে বয় বন্ধু, সে ভালো নাকি? সম্ভবত সেও খাবার ধান্দায় আছে। ওদের এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরদিন বিকালে কাজ শেষ করে আসা যাব, তখন দেখি বাইরে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। হাই, কেমন আছেন? আমি কিছু বলতে যাব, তার আগেই আমাকে সরিয়ে দিয়ে বলল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমনভাবে এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। আপনি ফ্রি থাকলে সন্ধ্যার পরে দেখা করি। আমি ফ্রি আছি। ওকে, এই নেন চিরকুট, এখানে আমার নাম্বার আছে, আপনি কিছুক্ষণ পরে ফোন দিন। রাকিব চিরকুট নিতেই মেয়েটা দ্রুত চলে গেল। আমার দেখা ছাড়া আর কোনো উপায় আছে নাকি? শালা শুধু শুধু এইসবের ঝামেলা জড়াতে যাচ্ছে। এর চরিত্র ভালো হবে না। বোকাচোদা বাসার ভিতরে ঢুকে গেছে। এখন চল, গিয়ে গোসল করতে হবে। হিংসা হচ্ছে? হিংসা হবে কেন? চল, ওর ঘাট ধরে ঠেলতে লাগলাম। দুজনে চলে আসলাম। কিছুক্ষণ পরে রাকিব আমার সামনে ঘুরঘুর করছে, কিন্তু কিছু বলছে না। ওর এমন অবস্থা দেখে বললাম, কিরে এমন করিস কেন? চল না আমার সাথে। তোর সাথে দেখা করবে, আমি কি করব? কাবাব মেয়ে হাড্ডি হয়ে লাভ আছে? আহা চল না। রাতে ঘুরতে বের হবে মানে তোর পকেট ফাঁকা করবে। দেখ ভাই, তোর টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। তুই বিয়ের জন্য যা জমাছিস সব কিছু শেষ হবে। তোর কি আমাকে বোকাচোদা মনে হচ্ছে? মনে হতে যাবে কেন? তুই তো বোকাচোদাই। সেই রকম কিছু দেখলেই উড়াল দিব, আর তার আগে যদি পাওয়া যায় তাহলে তো হয়ে গেল। আমি তো জানি তুই খাওয়ার ধান্দায় ওই মেয়ের সাথে রিলেশন করতে চাচ্ছিস। চেঞ্জ করে নে ভাই, আজকে ওই মেয়ের মতি গতি বুঝতে পারবো ওই মেয়ে কেমন। তুই যে এদিক দিয়ে পাকা খেলোয়াড় জানা আছে। উঠে চেঞ্জ করে চোর ঠিক করে বললাম, চল। শালা এমনভাবে যাচ্ছিস কেন? আমার সাথে ডেটে গিয়ে তখন তোকে পছন্দ করে বসে থাকবে। তাহলে তো মেয়েটা কেমন বুঝতে পারবে। এইসব না বলে এখন চল। দুজনে রুম থেকে বেরিয়ে তালা দিয়ে চলে এলাম মেয়ে দেওয়ার লোকেশনে। গিয়ে দেখি দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়ে এবং আরও একটা মেয়ে, সম্ভবত ওই মেয়ের বান্ধবী হবে। তানহা, এখন পর্যন্ত ওই ছেলের তো দেখা পেলাম না। আসবে না নাকি? বলল তো আসবে, তাহলে এখন পর্যন্ত এলো না কেন? আমার থেকে তুই ভালো বলতে পারবি, আমি কিভাবে বলবো? ওই যে চলে এসেছে। হাই। মেয়েটার কাছে গিয়ে বললাম, এখন মন প্রাণ খুলে প্রয়োজনে পোশাক খুলেও কথা বলো। আমি ওই সাইডে গিয়ে দাঁড়ালাম। হারামজাদা আমার হাত ধরে বলল, এখানে থাক, যাচ্ছিস কোথায়? আর কিছু মনে করবেন না, একটু বাঁকা বাঁকা কথা বলে, জোর করে নিয়ে এলাম তো তাই। না, কিছু মনে করিনি। এমনভাবে দাঁড়িয়ে থাকবেন না, কোথাও বসবেন। কি আর করার, ওদের সাথে গিয়ে বসতে হলো। মনে মনে বললাম, শালা লুচ্চা। হাই, আমি রাকিব। আপনার নামটা কি? আমি সাইমা। আপনার হাসিটা অনেক সুন্দর। ধন্যবাদ। আপনিও অনেক সুন্দর এবং কিউট। কপালে ছোট্ট একটা টিপ হলে আর অনেক সুন্দর লাগতো। ধন্যবাদ। দুজনে কথা বলতে বলতে অনেক সময় কাটিয়ে দিল। আমি শুধু চুপচাপ শুনে গেলাম। তারপর ফুচকা কফি খেয়ে বিদায় নিয়ে চলে গেল। কিরে, লুচ্চা মেয়ে তো দেখি তোর মতো। তুই বুঝলি কিভাবে? আমার মতো হতে যাবে কেন? ও হচ্ছে মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ, দুজনে আলাদা। শালা খচ্চর, আমি বলতে চেয়েছি সেও তোর মতো লুচ্চে আছে। দুজনে মাখামাখি জমবে ভালোই। খাবার ধান্দায় প্রেম করলে করতে পারিস, আর তুই যে সেই ধান্দায় রিলেশন করতে ইচ্ছুক সেটা ভালো করে জানি। কষ্ট পেলাম ভাই তোর কথা শুনে। তুই আমাকে এমন ভাবিস? তোমার আন্ডায় লাথি দিয়ে দুঃখ কষ্ট বের করব। আর শহরের মেয়ে এর থেকে আর কত ভালো হবে? খুব খারাপ তা বলছি না, কিন্তু একাধিক বয়ফ্রেন্ড তো অবশ্যই আছে। সুন্দর মেয়ে, অনার্স 3য় বর্ষে পড়ে, অথচ প্রেম করেনি, এটাও বিশ্বাস করতে হবে? তুই একটু সাহায্য করলেই তো পারিস, কিন্তু না রাগ করে বসে থাকবে। ওর সাথে মেয়েটা মানে তানহা মেয়েটা কিভাবে তোকে ঘুরে ঘুরে দেখছিল খেয়াল করেছিস? এতদিন কপালে প্রেম ছুটেনি, আর এখন যদি হয় তাহলে করব না, একেবারে বিয়ে করব ভাই। প্রেম করে এমনভাবে ধুকে ধুকে মরে যাবার থেকে একেবারে মরে যাওয়া ভালো হবে। আমি বীর পুরুষ, এবারের মৃত্যুকে আলিঙ্গন করব। ডায়লগ বাজি ছেড়ে এখন চল। তোর খাবার খাওয়ানোর কথা আছে, যদি তুই না খাওয়াস তাহলে
এই যে দেখছিস পুকুর, উঠিয়ে নিয়ে গিয়ে ফেলবো। আবে আজকে খেতে না গেলে টাকাটা মাইর হয়ে যাবে না? খাবার খরচ তো দেওয়া হয়েছে তাই না? আগামীকাল না হয় খাওয়াবো। দোস্ত ক্রাশ খেয়ে গেছি তো, ছেলেটা অনেক সুন্দর, বলছি কি নাম্বারটা ম্যানেজ করে দে না। তুই না বলিস প্রেম করবি না, এইসব ঝামেলায় জড়াবি না? সেসব ডায়লগ বাজি কোথায় গেল তোর? ওই ছেলেকে দেখার পর আমার ডিসিশন চেঞ্জ করে নিয়েছি। সত্যি ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে। চোখ দুটো দেখছিস কত সুন্দর। সাইমা দে না বান্ধবী নাম্বারটা ম্যানেজ করে। আকাশ যদি রিলেশন করতে না চাই তখন কি হবে? সেটা আমার বিষয়, তুই শুধু আমাকে তার নাম্বারটা ম্যানেজ করে দে। আচ্ছা চ্যাট করব, তখন না হয় নাম্বারটা নিয়ে দিব। এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না। আর নাম্বার যে তোকে নিয়ে দিব, আমাকে তুই কি খাওয়াবি? তুই আবার কি খাবি? আচ্ছা আগামীকালের ক্যান্টিন খরচ আমি দিব। মনে থাকে যেন। আর তখন ইশারা করলেই তো নাম্বারটা নিয়ে নিতে পারতাম। তোরা ছেলে তোদের নিয়ে ব্যস্ত, আমি কিভাবে তোদের মধ্যে কথা বলি বল? আহারে, ছেলেটা কেমন বল? ভালো, অনেক সুন্দর, ক্রাশ খেয়ে বসে আছি। ধুর শালি, আমারটার কথা বলছি। তুই দেখি পাগল হয়ে গেছিস। যদি প্রেম করতে না চাই তখন কি করবি? বাস খেয়ে যাবি না? আমি কি দেখতে খারাপ? আমি কি অসুন্দর? না তা নয়, কিন্তু তুই সুন্দর বলে কি প্রেম করবে? এক এক মানুষের এক এক রকম চাওয়া থাকে না? আকাশ তো তোকে নাও পছন্দ করতে পারে তাই না? তা ঠিক আছে, ওই সব বাদ দিয়ে নাম্বার ম্যানেজ করে দে, আমি বাকিটা দেখে নিব। অথবা ফেসবুক আইডি। মনে পড়েছে, তুই রাকিবের মিউচুয়াল ফ্রেন্ড চেক কর। আগামীকাল কিন্তু ক্যান্টিনে খাওয়াতে হবে। তোকে বললাম তো আগামীকাল তোর ক্যান্টিন খরচ দিব। তোর ফোন নাম্বার দে, আমি খুঁজে নিচ্ছি। আচ্ছা নে। তানহা মেয়েটা ফোন নিয়ে রাকিবের আইডিতে গিয়ে আমার আইডি খুঁজতে থাকে, কিন্তু রাকিবের মিউচুয়াল ফ্রেন্ডে আমাকে পেল না। আমার আইডি খুঁজে না পেয়ে বলল, কি রে ভাই, খুঁজে পেলাম না তো, ফেসবুক আইডি নেই নাকি? আবার খুঁজে দেখ। আচ্ছা তুই রাকিবকে মেসেজ দে, দিয়ে জিজ্ঞেস কর যে আকাশের ফেসবুক আইডি কোনটা। ওটাই ভালো হবে, দাঁড়া মেসেজ দিই। হাই ভাইয়া। দুজনে একটু ঘুরে ফিরে বাসায় এলাম, মানে যেখানে থাকে সেখানে আর কি। হলারপুত ফোন নিয়ে পড়ে আছে। আমি মিল থেকে দুজনে খাবার নিয়ে এসে লাথি দিয়ে বললাম, তুই খাবি না? ফোন নিয়ে পড়ে থাকবি হ্যাঁ? ধুর হ তুই। আর শোন না, তোর নাম্বার ওই মেয়েকে দিলাম। ওই যে সাইমার সাথে যে মেয়ে এসেছিল তানহা, ওই মেয়েকে। রেগে ওর দিকে তাকিয়ে আছি, ইচ্ছে করছে ওর পিছে তো লাথি দে। আমার নাম্বার দিবি কেন? এত রেগে যাবার কি আছে, শুধু তোর নাম্বার দিয়েছি। চুপ থাক বোকাচোদা, এখন ওঠে খাবি না ফেলে আসবো? আমার কথা শুনে বাইরে গিয়ে মুখ হাত ধুয়ে এসে খেতে বসলো। খাওয়া শেষ করে চুপচাপ বসে ফোন টিপতে লাগলাম। বাসা থেকে ফোন এলো, তাই কথা বললাম। ছোট বোনের মেসেজ এলো, যদিও ছোট বোনের ফোন নেই, দোলাবাইয়ের ফেসবুক আইডি থেকে মেসেজ দিয়েছে। ফোন দিলাম, রিং হতেই রিসিভ করলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা বল? দোলাবাই কি করে? শুয়ে আছে। ভাইয়া তুমি কাজটা মোটেও ঠিক করলে না। তুমি আমাদের বাসায় না এসে বাইরে চলে গেলে, এতে আমি অনেক কষ্ট পেয়েছি। কেন বিয়ের পরদিন গিয়ে নিয়ে এলাম না? আর কয়বার চাই? কেন পরের বার আমাকে নিতে আসতে পারতে না? আরে মন খারাপ করিস কেন? সবে তো বিয়ে হয়েছে, এবার বাসায় গেলে আমি যাব। তোর বরকে ফোন দে, একটু কথা বলি। একটু কথা বলার পর ফোন রেখে দিলাম। কথা বলা শেষ করে ফেসবুক স্ক্রল করছি, তখন একটা আইডি থেকে মেসেজ এলো। আইডির নাম তানহা ইসলাম। ইচ্ছে করছে রাকিবকে ধরে ইচ্ছে মতো কেলানি দেয়। উঠে ওর বেডের কাছে গিয়ে পিঠের উপর কয়েকটা দিলাম। আমার মার খেয়ে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে, আর বোঝার চেষ্টা করছে কেন মারলাম। বাই মাছ মারলেন কেন? তুই বললি আমার নাম্বার দিয়েছিস, তাহলে আমার ফেসবুক আইডি ওই মেয়ের কাছে গেল কিভাবে? না আসলে এত করে বললো তাই আর কি। তোমার হাসি আমি বের করব। ইচ্ছে করছে মেরে তোর দাঁত ভেঙে দিই। শালা দাঁত দেখানো হচ্ছে? তুই প্রেম করছিলি কর, এর মধ্যে আমাকে টানার কি আছে? আহা, বারণ করে দিলেই তো পারিস, এমনভাবে আমার সাথে ঝগড়া করার কি আছে? মেসেজ দেখে রিপ্লাই দিলাম, দেখুন আমার দ্বারা হবে না, প্রেম করতে আমি পারবো না। এখান থেকে বাসায় গেলে মেয়ে খোঁজা শুরু হবে। এখন যদি আপনি বিয়ে করতে চান তাহলে ঠিক আছে, না হলে আর মেসেজ দিবেন না। রিপ্লাই দেওয়ার সাথে সাথে সিন করেছে
মেসেজ দেখে অবাক হবার ইমোজি দিয়ে মেসেঞ্জার থেকে বেরিয়ে ফেসবুকে ঢুকে গান শুনতে শুরু করলাম। মেয়েটার মেসেজ এলো। এটা কেমন ধরনের রিপ্লাই? আমি আপনাকে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম কেমন আছেন, আর আপনি এইসব কি উত্তর দিচ্ছেন? 2 মিনিট পরে উত্তর দিলাম, দেখুন আপনি কী জন্য মেসেজ দিয়েছেন, আমার ফেসবুক আইডি থেকে ফোন নাম্বার নিয়েছেন, সেটা জানি বিধায় এমন উত্তর দিলাম। কেন, পরিচিত হতে সমস্যা কোথায়? আমি তো পরিচিত হতেই মেসেজ দিলাম। কেন পরিচিত হবেন শুনি? উদ্দেশ্য তো এই একটাই, তাই না? এমনভাবে কথা বলেন কেন? কেউ কারোর সাথে এমনভাবে কথা বলে? দেখুন মিস, আমি এমনভাবেই কথা বলি। এসব ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মন দেন, কাজে লাগবে। পড়াশোনায় মন তো বসছে না, মন চলে যাচ্ছে আপনার কাছে। বলছে কি, মনটা যদি ফেরত দেন একটু পড়াশোনা করি। আমাকে এইসব না বলে যদি অন্য কোথাও ট্রাই করেন, কাছে দেবে। আর বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু নেই। আমার যথেষ্ট ম্যানার আছে, কিন্তু আপনাকে দেখার পর থেকে কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সত্যি আপনাকে দেখার পর থেকে এত পরিমাণ ক্রাশ খেয়েছি যে সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি কি একটু ম্যানার শিখিয়ে দিবেন? ফ্লার্টিং করতে তো ভালোই পারেন, কিন্তু আমি ভালোভাবেই বলছি, আমি এখান থেকে চলে গেলে আর আসবো কিনা জানি না। আর বাসা থেকে গেলেই বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু হয়ে যাবে। তাই আপনাকে বুঝিয়ে বলছি, শুধু শুধু সময় নষ্ট করবেন না, না হলে পরবর্তীতে আপনি কষ্ট পাবেন। প্রেম করতেই হবে কে বলেছে? কথা তো বলতেই পারি, তাই না? বলুন। একটু একটু কথা বলা থেকে অভ্যাস হয়ে যাওয়া, অভ্যাস হয়ে যাওয়ার থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে প্রেম, প্রেম থেকে রাগ, দুঃখ, অভিমান, ঝগড়া, এইসব থেকে বাস। আর আপনি তো বললেন আমার উপর ক্রাশ খেয়েছেন, তাই তো আরও কথা না বলা উচিত। ভয় পাচ্ছেন যদি প্রেমে পড়ে যান, তাই কথা বলবেন না, তাই তো? ঠিক ধরেছেন, মন কারো কথা শোনে না, মন চলে তার মতো করে। আর আমি চাই না প্রেম হোক, তাই দয়া করে আপনি এইসব ছাড়ুন। বুঝলাম, আচ্ছা বাই। জি, ফোন রেখে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কথা তো ভালোই বলতে পারিস, কিন্তু বললাম না রাজি হবে কিনা দেখ। এখন যদি তোর বাস খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে চেষ্টা কর। আর যেভাবে বলছে মনে হয় না লাভ কিছু হবে। আর বিয়ে করলে বল। পাগল নাকি? এমনভাবে হুটহাট বিয়ে করা যায়? বাসায় জানলে জানতো মাটি চাপা দিয়ে দিবে। ভাবলাম প্রেম হবে, ভাব আদান প্রদান হবে, একে অপরের সম্পর্কে জানবো, তারপর কিছু হলে হবে। বাদ দে, এমন ক্রাশ দুই একটা থাকেই। বললাম না বাস খেয়ে যাবি। আজকের ব্যবহার দেখে বুঝেছিলাম রিলেশন করবে না, আর কাজে আসলে কারো দিকে দেখে না। রাকিব যেমনভাবে দেখে সেভাবে ওই ছেলে দেখে না। তুই কি আমাকে আরো আগ্রহী করে তুলতে চাচ্ছিস? যদি তাই হয়ে থাকে তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আরে না, বিষয়টি এমন না, আমি তোকে এমনি এমনি বললাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে কাজে চলে এলাম। এইভাবে যাচ্ছে দিনকাল। শালা চিটারকে দেখলেই মারতে ইচ্ছে করছে। যদিও সেদিনের পর থেকে ওই মেয়ে আর মেসেজ বা ফোন দেয়নি। আজকে আবার ধরে বেঁধে নিয়ে এসেছে, পাশাপাশি বসে আছে। আর ওদের থেকে একটু দূরে আমি বসে ওদের নীলা খেলা দেখছি। ইচ্ছে করছে পেছন থেকে একটা লাথি মারি। ইরাপুর মেসেজ এলো। আরে শোন, ফাইনালি বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ, ভালোই তো। দেখি বরের পিক। আমার মেসেজ দেখে একটা পিকচার এলো। ছেলেটা সুন্দর আছে, তোমার সাথে যাবে কোনো রকম। ছেলে কি সরকারি চাকরি করে? আরে না, একজন কলেজ টিচার। ভালো তো, গুড। তাহলে অবশেষে তোমার বিয়ে হচ্ছে। এখন বাসায় চলে আয়। তোমার বিয়ের আগের দিন বাসায় যাব। আগে বাসায় গিয়ে কি করব? তোমার বিয়ের তারিখ কত? আজকে তো রবিবার, 5 তারিখে মানে আগামী শুক্রবার। তুই আসার রিসেপশন নিয়ে নে। সিন করে রেখে দিল। আমিও আর কিছু বললাম না। আপুর বড় যদি এই কুকর্মের কথা জানে তাহলে কি যে করবে সেটা তার বড়ই ভালো বলতে পারবে। শালা লজ্জা, কত খারাপের খারাপ, এখন থেকে কিস দেওয়া শুরু করেছে। সাইমা চলে গেল, আমি ওর পাছায় দুটো লাথি দিলাম। শালা খচ্চর, দুজনে চলে এলাম। দেখতে দেখতে 3 দিন চলে গেল। আমি বুধবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং পরের দিন বিকালে বাসায় এলাম। এসে শুয়ে রেস্ট নিচ্ছি। ছোট বোন এলো। কিরে, কখন এসেছিস? মাত্র এলাম। কেমন আছো বলো? আসতে সমস্যা হয়নি? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? দুলাভাই কোথায়? আগামীকাল আসবে। দিন দিন এমন শুকিয়ে যাচ্ছ কেন? তোরা চোখে বেশি দেখিস। আমার ওজন 1 কেজি বেড়ে গেছে আর তোরা বলছিস কমেছে। কি রে, ওখানে
কোনো রকম সমস্যা হয় না? তোর শ্বশুর শাশুড়ি কেমন? ভালো, কিন্তু আমার ননদটা একটু খিটখিটে মেজাজের। তার কর্মকাণ্ড দেখলে মাঝে মধ্যে ইচ্ছে করে কানের নিচে 2-3টা বসিয়ে দিই। থাক, ওইসব করার প্রয়োজন নেই। যার কর্ম যেমন সে তেমনই ফল পাবে। তোর সাথে খারাপ ব্যবহার করলে তার ননদও তার সাথে খারাপ ব্যবহার করবে। ধুর, আমি নতুন মানুষ, আমার সাথে কে খারাপ ব্যবহার করবে? আর কি জন্য করবে? আমাদের বন্ডিং ভালো, কিন্তু জেদি অনেক। সব কিছু নিয়ে জেদ করে, সবার আদরের, তাই মনে হয় এমন করে। তাহলে সবাই ভালো বলছিস? ভালো হলেই ভালো। আমিও তাহলে খুশি। তোর জন্য একটা ওড়না নিয়ে এসেছিলাম, পছন্দ হয় কিনা দেখ। তোমার নিয়ে আসা কোন জিনিসটা অপছন্দের? কোথায় আছে বলো? ব্যাগে আছে। তোর জন্য একটা এবং মায়ের জন্য একটা নিয়ে এসেছে। মাকে বলা হয়নি, এসেই গোসল করে এসে শুয়ে গেছে। মীরা ব্যাগ দেখতে লাগলো। ব্যাগ থেকে ওড়না বের করে নাচতে নাচতে চলে গেল। আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল সকাল চলে এলাম আবুদের বাসায়। ও আপু, কি অবস্থা তোমার? আমার অবস্থা তো ভালো। দিন দিন তুই এত সুন্দর হচ্ছিস, ঘটনা কি রে? এর পেছনে রহস্যটা কি বলবি? কেউ বলছে চিকেন হচ্ছে, কেউ বলছে আমি সুন্দর হচ্ছি, অথচ আমি দেখছি আমার ওজন বাড়ছে এবং চেহারার মধ্যে ময়লা জমছে। কোথায় কান্নাকাটি করবা, তা না করে এত খুশি কেন আপু? আরে শোন শোন, আজকে আমার খুশির দিন। আজকে ঈদের মতো খুশি লাগছে, তাহলে কান্নাকাটি করবো কেন? তুমি আজব এক মানুষ, তোমার মতো মেয়ে 2টা দেখিনি। কুত্তা, আমার বাবার একটা মেয়ে, সেটা আমি, তাহলে তুই আরেকটা দেখবি কিভাবে? আমার বাপের আরেকটা পয়দা করা থাকলেও তো দেখতি, তাই না? সে দেখেছে। বাহ, মেহেদি দিয়েছ, দেখা যায় বেশ সুন্দর হয়েছে। আবুর সাথে একটু কথা বলে কাজে লেগে পড়লাম। দেখতে দেখতে সময় অনেক চলে গেল, 1টা বাজতে গেল, অথচ বরপক্ষের কোনো দেখা নাই। ঘটনা কি? ফোন দিচ্ছে কিন্তু রিসিভ করছে না। আমার খালাতো ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইয়া ফোন ধরে না। না রে, কি হয়েছে? কিছু তো বুঝলাম না। কোনো বিপদে পড়লো নাকি? বিপদে পড়লেও তো কোনো ফোন রিসিভ করে বলবে। কতবার ফোন দিলাম কিন্তু রিসিভ করছে না। এটা কোনো কথা হলো? ঝামেলা না একটা? আব্বু, ভাইয়া, খালু, মামা, নানা সবাই দাঁড়িয়ে আছে। সবার মুখে একটা চিন্তার ছাপ। আবার কেউ ভাঙিয়ে দিল নাকি? যদি হয় তাহলে হয়তো বেচারি কষ্টে ঠেলে সুইসাইড করবে। ভাইয়া থেকে থেকে ওদের কল দিচ্ছে কিন্তু রিসিভ করে না। সবাই ফোন দিচ্ছে কিন্তু কারোর ফোন রিসিভ করে না। ওই যে ঘটক এসেছে, ওই শালাকে গিয়ে ধরি। যদি কোনো সমস্যা হয় তাহলে ওই ঘটকগিরি ভালোভাবেই বের করব। সবাই মিলে ঘটকের কাছে গেলাম। গিয়ে তো এমন অবস্থা যে ঘটকে মেরে দেবে। কি ব্যাপার, আপনি একাই কেন? বরযাত্রী কোথায়? গত বিয়েগুলোর মতো এবারও কেউ ভেঙে দিয়েছে। আমি ওদের সবাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু কেউ কিছু শুনছে না। যেই ভয় পেয়েছিলাম সেটাই হয়ে গেল। বেচারি আপুর কপালে বর নেই। আপনি কিভাবে কি করলেন? এখানে আপনি ফাজলামি করতে এসেছেন? ভাইয়া তো ঘটকে মারতেই যাচ্ছিল, তার আগে খালু ধরে নিয়েছে। সবাই মিলে ঘটককে চলে যেতে বলল। ঘটকও শ্বশুর করে কেটে পড়েছে। যে অবস্থা দেখছে হয়তো মার খেয়ে যাবে। কি করবি বল? এর আগেও বিয়ে ভেঙে দিয়েছে, আবার ভেঙে দিয়েছে। যে এই কাজ করছে তারা যদি আমি পাই, জ্যান্ত কবর দিব। ঘটককে কি দোষ দিব? সে তো বিয়ে দিতে পারলেই টাকা পাবে। এত সব আয়োজন কি করব? এসব কি হবে? এমনভাবে যে বিয়ের দিন বিয়েটা ভেঙে গেল, লোকে তো আরও ছিছি করবে। আরও তো বলবে সত্যি হয়তো মেয়ে খারাপ। আগে থেকেই বলে এখন তো আরও বলবে। ইচ্ছে করছে ওদের সবাইকে গিয়ে মেরে পুঁতে দিয়ে আসি। এখন আমার মেয়ের কি হবে? খালু মাথায় হাত দিয়ে নিচে বসে গেছে। আব্বা আর খালুকে ধরে উঠিয়ে পাশে থাকা চেয়ারে নিয়ে বসালো। কারো মুখ থেকে কোনো কথা নেই, সবাই চুপচাপ। ওখানে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে আসতে দেখি বাড়ির আনাচে কানাচে এই খবর ছড়িয়ে পড়েছে। আপু যেই রুমে আছে ওই রুমে আসতে দেখি আপু কান্না করছে, গলা ছেড়ে কান্না শুরু করেছে। এত টেনশনের মধ্যেও ওর কাণ্ড দেখে হাসি পাচ্ছে। এখন হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। মানুষ এতটা বিয়ে পাগল হয় কি করে? কুত্তার বাচ্চা, তুই বিয়ে করতে আসবি না আগের দিনই বলতি, শুধু শুধু এত আয়োজন করতো না। কুত্তার বাচ্চা, তুই আগেই কোনো কোচে নিস নিচে আমার সম্পর্কে? তুই আগে কেন বিয়েটা ভেঙে দিলি না? আজকে কেন তোর বিয়েটা ভাঙতে হলো, শুয়োরের বাচ্চা? সবাই আপুর দিকে তাকিয়ে আছে আর সে ইচ্ছে মতো গালি দিচ্ছে। মানুষ কতটা বিয়ে পাগল হলে এমনভাবে কারো 14 গোষ্ঠী উদ্ধার করে। দেখছো ভাইয়া কি অবস্থা? কতটা বিয়ের ভূত মাথায় চাপলে এমন করে। খারাপও লাগছে।
আবার আপুর গালি শুনে হাসিও আসছে, কিন্তু হাসতে পারছি না, পরিস্থিতি শিকার। ওরা এমন পাগলামি শুনে আমার 2 নাম্বার পেয়ে গেছে। ওখানে না দাঁড়িয়ে থেকে চলে এলাম বাড়ির পেছনের টয়লেটে। হালকা হয়ে বের হতেই বড় একটা ঝটকা খেয়ে গেলাম। এরা সবাই টয়লেটের সামনে দাঁড়িয়ে কী করছে? কেউ খাবারে কিছু মিশিয়ে দিয়েছে যে একসাথে সবার 2 নাম্বার পেয়ে গেছে? সবার উদ্দেশ্যে বললাম, কেউ কি এই খাবারের সাথে কিছু মিশিয়েছে ভাইয়া? একসাথে পুরো 14 গোষ্ঠীর টয়লেটের সামনে কি করো? ভাইয়া, তুমি যদি বলির পাঠা হতে না চাও তাহলে দৌড় দাও। মানে কী সব বলছিস? ভাইয়া এসেই খপ করে হাত ধরে নিয়েছে। আয়, কিসের কি হয়েছে? ভাইয়া টানতে টানতে বাসার ভেতরে নিয়ে এলো। এসে একটা রুমে সবাই আছে, আব্বু আম্মু মামা মামি নানা নানি থেকে বাকি সবাই। সবার মুখে কেমন ভিলেন মার্কা হাসি। ঘটনা কি? সবাই এমনভাবে আমাকে ঘিরে ধরেছে কেন? ওদের এমনভাবে তাকিয়ে থাকাতে মনে হচ্ছে আমি তাদের শিকার। এদের চাই কি বুঝতে পারছি না। কেউ কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। সবার এমনভাবে তাকিয়ে থাকাতে আমার কলিজা খুলে কিডনিতে গিয়ে ঠেকেছে। আমার তো ভয়ে হাত পা জড়ো হয়ে আসে। আমি কি কিছু করেছি? আমার জানার মধ্যে কিছু করিনি, তাহলে ওরা সবাই এমনভাবে ঘিরে ধরে আছে কেন? কি হয়েছে বলবা তো? তুই যা চাস তোকে তাই দিব, তবুও প্লিজ ভাই এই বিয়েটা কর। আমার বোনকে বিয়ে কর। মানুষের মুখ সম্পর্কে তো ভালো করেই জানিস, গ্রামে কি থেকে কি রটাবে ঠিক নেই। আমি পাগল হয়ে গেছো নাকি ভাইয়া? আমি এইসব বিয়ের মধ্যে নেই। আরে বিয়ে করে নে, এমনিতেই তোর বিয়ে দিতে চাইছিলাম, বিয়ে করতে সমস্যা কোথায়? বিয়েটা করে নে। পাগল নাকি? আমার থেকে বড় আর মুখের যে ভাষা, নাউজুবিল্লাহ। কেউ কি জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারবে? ও আমি পারবো না। দেখ, বিপদে পড়েছি দেখেই তো তোকে বলছি, তাই না? তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে আমি যে বিপদে পড়ে যাব ভাইয়া, সে আমি পারবো না। মামা খালু নানা থেকে সবাই মিলে এমনভাবে চেপে ধরলো যে কি করব বুঝতে পারছি না। শালা শেষ পর্যন্ত আমাকেই পেলো। এটা কোনো কথা হলো? জামাই আদর পাবো? আচ্ছা, আমি জামাই আদর পাবো? তুই এই কথা বললি কেন? তোকে কখন আদর করিনি? না তা নয়, কিন্তু যখন মাঝে মধ্যে আপনার বাসায় আসা যাওয়া করতে শুরু করব তখন তো বলবেন ঘরের মানুষ কচু গেছু দিয়ে খেতে দিয়ে দিই। না না, তোমরা যতই বলো আমি এই বিয়ে করছি না, এই বিয়ে করতে পারবো না। তুই এই কথা বলতে পারলি? এই হারামি, তোকে কে আদর করে না শুনি? এমন একটা ঝামেলা হয়ে গেল, না হলে কি তোকে বলতাম? পরিস্থিতি বোঝার চেষ্টা কর ভাই। আবার শুরু করেছে। সবার এত ঘ্যান ঘ্যান শুনে মনে মনে বললাম, নিজের পায়ে নিজেকে কুড়াল মারতেই হলো। ঠিক আছে, আমি রাজি। আমার কথা শুনে সবাই খুশি। কি আর করব, এভাবে বিয়েটা হলো। শালা জীবনটাই বরবাদ হয়ে গেল। মনে হয় কি যে অপেক্ষা করছে আমার জন্য। শেষ পর্যন্ত এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো যার চরিত্রে কিঞ্চিত সমস্যা আছে। তোমার কপালে অনেক দুঃখ আছে ভাইয়া, তুমি আর মেয়ে পেলে না। এমনভাবে সবাই ধরলো যে না করতেও পারলাম না। কি করবো বল? তোর কথা বুঝতে পারিনি, পারলে দৌড় দিতাম। আফসোস করে লাভ নেই। আর মা আর আপা কেমন যেন, ঘরে ঘরে কেউ এসব সম্পর্ক তৈরি করে। এখন বিপদে পড়ে গেছি, কি করব বল? আত্মীয় হয়ে একটু সাহায্য করবে না? এমনি বিয়ে ভেঙে দিচ্ছিল, সব কিছু ঠিকঠাক হয়ে ভেঙে যাচ্ছিল, বা তার আগে ভেঙে যাচ্ছিল। তাতেই মানুষ কত কি বলে, আর আজকে তো বিয়ে হতে হতে ভেঙে গেল। না জানি কি বলবো। সবার কথা শুনে তো এরা সবাই রাস্তায় দিয়ে হেঁটে যেতেই পারতো না। কিছু করার নেই বোন, মেনে নে। তাছাড়া আর কি করব? ধুর ধুর, এটা মোটেও ঠিক হলো না। এমন মেয়েকে নাকি ভাবি হিসেবে মেনে নিতে হবে? অসহ্য। মীরার যে পছন্দ না সেটা বুঝতে পারছি। আমি তো কখনো আশা করিনি এমন কিছু। কাজে এসে বিয়ে রেজিস্ট্রি করে চলে গেল। মানে হচ্ছে সব কিছু স্বপ্ন। মনে হচ্ছে সব কিছু স্বপ্ন দেখছি। দুপুর, তাই খেতে বসেছি। একজনের জন্য এইসব আয়োজন করেছিল, কিন্তু খাচ্ছি আমি। যার রিজিক যেখানে, দুলাভাইকে পাশে নিয়ে বসেছি। সারা দুলাভাই ফ্রি খাচ্ছি। দেখছো এমনভাবে বিয়েটা হওয়াতে কত টাকা বেঁচে গেল? ভাইয়া কি বলবো তার সম্পর্কে? সে এখন আমার বউ, তাই গায়রতে চিন্তা করে আপনাকে কিছু বলতে পারছি না। জেনে শুনে এমন মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল না। মেনে নেন ভাই, তবে ভুল থাকলে সংশোধন করতে বলবেন। আপনি ভুল ধরিয়ে দেবেন এবং কয়েকবার বলবেন, যদি তাও না শুধরায় তাহলে তখন পরামর্শ দেব। ওটা বলতে আমি জানি আমাকে কি করতে হবে। এমন জীবনসঙ্গীর থেকে সারা জীবন থাকা শ্রেয়। যার সাথেই হোক, বিয়েটা তো হয়েছে।
বিয়ে বিয়ে, এই শীতে আর একা একা ঘুমাতে হবে না, বর থাকলে সঙ্গে শীত লাগবে না আঙ্গে। তুমি এমন নির্লজ্জ কেন ইরা? এখানে নির্লজ্জের কি দেখলে ভাবি? মানে তোমরা জড়ায় জড়ায় ঘুমালে দোষ নাই, আর আমি কিছু বললেই দোষ? আহ, কি মুখের ভাষা! তোমার কাজকর্ম দেখে কখনো কখনো আফসোস হয়, কখনো হাসি পায়, আবার কখনো কান্না পায়। আমার শ্বশুর শাশুড়ি কী খেয়ে যে তোমাকে পয়দা করেছিল, পৃথিবীতে এক পিস মাত্র। আচ্ছা ভাবি শোনো না, বিয়ে তো হলো, এখন কি করব? বোন, তুই আমাকে ক্ষমা কর, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। এর মতো নির্লজ্জ দুইটা দেখিনি। আরে শুনে যাও না, ভুল কি বললাম? ওটা বলতে আমি জানি কি করতে হবে। এমন জীবনসঙ্গী থাকার চেয়ে সারা জীবন সিঙ্গেল থাকা শ্রেয়। খাওয়া দাওয়া শেষ করে রাকিবকে মেসেজ করলাম। একটা অঘটন ঘটে গেছে, আবার কেউ বিয়ে ভেঙে দিয়েছে, দিয়ে ধরে বেঁধে বলির পাঠা বানিয়ে দিয়েছে আমাকে। মেসেজ করলাম কিন্তু অফলাইন, তাই মেসেজ ডাবল টিক হলো না। চুপচাপ শুয়ে থাকলাম। থুর, এটা কোনো কাজ হলো? বেশ কিছুক্ষণ পরেই রাকিবের রিপ্লাই এলো। বাহ, ভালোই তো। ট্রিট দিবি না? ওখানে আসে দে, আমি তোর পিছন দিয়ে টিট ভরে দেব। আমি খুশি না এই বিয়েতে। একে সিনিয়র, আর ওনার যে মুখের বাসা, নাউজুবিল্লাহ। এখন এইসব এমনভাবে ধরলো যে সবাই ধরাতে আর বারণ করতে পারলাম না। এখন কিছু করার নেই। এখানে কি তুই আর আসবি না? দেখা যাক। আচ্ছা, তোর সাথে পরে কথা বলবো। উঠে বাইরে আসলাম, চুপচাপ বসে আছি। তখন ভাবি এলো, মানে খালাতো ভাইয়ের বউ। ছোট ভাই, তুমি আর মেয়ে পেলে না? এই ঢং করিও না তো, তোমরাই তো সবাই মিলে আমার সর্বনাশ করেছ। না হলে ওর মতো মেয়েকে আমার বিয়ে করতে বইয়ে গেছে। আহারে, কি কষ্ট! তোমার জন্য বড্ড বেশি মায়া হচ্ছে ছোট ভাই। কি বাসটাই না কাঁধে নিলে। তোমার থেকে ভালোই জানি কতটা শয়তান। আমার এত বারণ করা সত্ত্বেও সবাই মিলে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে দিলা। যদি কোনো রকম ঝামেলা হয়ে যায় তাহলে আমাকে কেউ দোষ দিতে পারবে না। তোমার শ্বশুর ভালো মানুষ না জানি। তোমার খালু হয়, তার সম্পর্কে কেউ এমন বলে? তো কি হয়েছে? যেটা সত্যি সেটাই বললাম। যদি কোনো ঝামেলা হয় তাহলে এদিকে ভুলেও পা বাড়াবো না। ঝামেলা কি জন্য হতে যাবে? ঘরে ঘরে ঝামেলা একটু বেশি হয়, শুধু শুধু সম্পর্ক নষ্ট হয়। আর ঝামেলা যে হবে না তা কি গ্যারান্টি বলো? আরে, কেউ চাইবে না সম্পর্ক নষ্ট করার। যতদিন নানি শাশুড়ি বেঁচে আছে ততদিন তো ভুলেই যাও। ভাইয়া আসে দেখে চুপ হয়ে গেলাম। যদিও ভাবি সব বলবে জানি, কিন্তু তাও কিছু বললাম না। তারপর বিকেলে চলে এলাম বাসায়। কুত্তি এক ফোঁটাও চোখের পানি ফেলেনি। দোলাভাই বাজারে নেমে গেছিল ঘর সাজানোর জন্য ফুল নিবে তাই। এমনভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমাকে এর আগে কখনো দেখিসনি? দেখেছি, কিন্তু তোমার জন্য আমি ফেঁসে গেলাম। তোমাকে বিয়ে করে ফেঁসে গেছে। আমি কি বলেছিলাম তোকে বিয়ে করব? তুই রাজি হয়েছিস কেন? তুই কেউ বলেছিল রাজি হতে? তোমার 14 গোষ্ঠী এমনভাবে ধরলো যে না করার উপায় ছিল না। বাপরে, এত তেল দিয়েছে যে আমি শুধু পিছলে পিছলে পড়ে যাচ্ছি। এখন থেকে প্রতিনিয়ত পিছলে পড়তেই হবে। ওটা তোর ভুল, আমার ভুল না। আমাকে একদম দোষ দিবি না। আমি কি কখনো ভেবেছিলাম তুই আমার বর হবি? আমি তো জানতাম আমার বর হবে ওই কুত্তার বাচ্চা। তোমার মুখের ভাষা এত খারাপ কেন? ছি ছি ছি, কী সব গালি দিচ্ছিলাম। তোমার কাণ্ড দেখে আজকে সবাই হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছিল না। মানুষ কি করে এতটা বিয়ে পাগল হতে পারে? বলিনি পৃথিবীতে আমি এক পিস? আমার বাপ আর পয়দা করেনি? তোমার বিয়ে ভাঙবে না কেন বলো? তোমার বাপ যে চিটার বাটপার, এই কারণে হয়তো আরও সবাই বিয়ে ভেঙে দেয়। আমার কথা শুনে চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। একদম ভালো হবে না বলে দিলাম। তুই আমার বাপকে, আমার আব্বুকে নিয়ে কিচ্ছু বলবি না। যেটা সত্যি সেটাই বলেছি। এখানে রেগে যাবার কি হয়েছে? যদি একটা কথা বলিস তাহলে আমি তোর মাথা কাট ফাটাবো। দুজনে এমনভাবে রাগারাগি করছিস কেন? কি হলো যে এমনভাবে ঝগড়া করছিস? খালাম্মা, তোমার ছেলের মাথা ফাটাবো। তোমার ছেলে আমার আব্বুকে চিটার বাটপার বলছে কেন? আচ্ছা, খারাপ কি বলছে বল? আর সব থেকে বড় কথা, তুই এই কথা আজকে প্রথম শুনছিস? এ নিয়ে ঝগড়া করছিস কেন? থাক, হয়েছে। যেমন তুমি তেমনই তোমার ছেলে। তুমি কি কম নাকি? আমার আব্বুকে নিয়ে মশকরা করতে তো তুমিও ছাড়ো না। আহা, এমনভাবে রাখছিস কেন? আগে তো শুনতি এই কথা, এখন আরও শুনতে হবে। আগে মাঝে মধ্যে বলতাম, কিন্তু এখন প্রতিনিয়ত শুনতে হচ্ছে। আচ্ছা শোন, এ নিয়ে ঝগড়া করিস না বাবা। মা চলে গেল, রাগে গজগজ করছে। আমি মিটমিট করে হাসছি। একটু পরে দুলাভাই ফুল নিয়ে আসলে মীরা আর দুলাভাই বাসর ঘর সাজিয়ে দিল। রাতে সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। তাড়াহুড়ো করতে গিয়ে আবার অঘটন করে দিয়েন না। ফলের সাথে পাশে আপনার উপর রাখা হয়েছে।
কি যে বলেন না দুলাভাই। আজকে যে ঘুমাবেন না সেটা বুঝতে পারছি, কারণ আপনাদের ঘুম আসবেই না। জানতো আপনি। রুমের ভিতরে এলাম। শালা, এটা কোনো কথা হলো? ধীর পায়ে রুমের ভিতরে এলাম, কেমন যেন ভয় করছে। এটি ঘুমটা দিয়ে বসে আছে। ইরাপুকে উদ্দেশ্য করে বললাম, দেখো, এমন নাটক করার কি আছে? তুমিও তো আমাকে চিনো, আমিও তো তোমাকে চিনি। ঘুমটা উঠিয়ে কি তোমার মুখ দেখবো? হ্যাঁ, দুজন দুজনকে চিনতাম তো কি হয়েছে? এইসব না বলে তুই এসে ঘোমটাটা উঠাবি? আমার কত স্বপ্ন, আমার যে বর হবে সে এসে ঘোমটাটা সরিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আরে শখ কত, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। ওইসব আমার দ্বারা হবে না। আমার লজ্জা করছে, আর সব থেকে বড় কথা আমার হাসি পাচ্ছে। তো আমাকে যদি উঠতে হয় তাহলে তুই দাঁড়ানোর অবস্থায় থাকবি না। আহা, রেগে যাও কেন? বিছানায় গিয়ে বসে বললাম, একেবারে পুরো শাড়ি খুলে দিই, কি বলে? তোকে যেটুকু বলেছি সেইটুকু আগে কর না। আহা, ভুল কি বললাম? আস্তে আস্তে ঘুমটা উঠিয়ে বললাম, এমনভাবে ঘুমটা উঠিয়ে কি হলো? এই মুখ কত দেখেছি, নতুন করে কি দেখবো? তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। বলেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার উপর এসে পড়েছে। হা করে ইরাপুর মুখের দিকে তাকিয়ে আছি। সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে আমার দিকে মুখ এগিয়ে নিয়ে আসে। মুখ নিয়ে এসে আমার ঠোঁটের উপর ঠোঁট রাখলো। ঠোঁট দেখে চুষতে শুরু করেছে। এমনভাবে চুষে মনে হচ্ছে চকলেট খাচ্ছে। রেসপন্স করলাম। কিছুক্ষণ কিস করে ছেড়ে দিয়ে আবার কিস করতে শুরু করেছে। একটু পর ছেড়ে দিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে হাসে। কি হলো? এমনভাবে হাসির কি আছে? দেখ, পরিচিত কেউ হলে কতটা ভালো হয়, কোনো লজ্জা থাকে না, ভয় থাকে না, একটা কত সুন্দর এনজয় করা যায়। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে তুমি নির্লজ্জ, তাই কোনো লজ্জা নেই। আমি তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু ছি, তুমি এইসব কি করছো? তো শালা এমনভাবে বলছে মনে হচ্ছে আমি তার নিজের আপন বোন, আর সে আমার নিজের আপন ছোট ভাই। মনটা চাই তো ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলি। কেন? আমার ঠোঁট মাছ না মাংস যে ছিঁড়ে খাবে? ঘুরিয়ে ইরাপুর ওপর উঠে বসলাম। এখন তোমার কি হবে? তুই কিচ্ছু করতে পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, জানি। অপমান? ও, বাদ দাও বাদ দাও। তোমার কথা সত্য। নতুন খেলোয়াড় কিনা আমি জানি, পারফরমেন্স ভালো হবে না, তোমাকে মানিয়ে নিতে হবে। তাহলে তুই দুর্বল রাজা? ওই যে সেদিন কি জানি বলছিলি আমার গল্পের রাজা দুর্বল। বললাম না, খেলোয়াড় একদম নতুন। বুকের উপর থেকে শাড়ি সরিয়ে ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লাম। ঠোঁট ছেড়ে কাঁধে কিস করি, কাঁধ থেকে গলায়, তারপর আস্তে আস্তে বাকিটা ইতিহাস। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বললাম, চলো আর এক রাউন্ড হয়ে যাক। আমার আপত্তি নেই, তুই কি জন্য? তারপর আরেক রাউন্ড হয়ে গেল। এরা উঠে গিয়ে গোসল করে এলো। এরা আসলে আমি গিয়ে গোসল করে এলাম। অ্যাটাচ ওয়াশরুম না, আমরা এতটাও বড়লোক না যে অ্যাটাচ ওয়াশরুম থাকবে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসাচ্ছে। পেছন থেকে গিয়ে দাঁড়িয়ে বললাম, সে তখন থেকে চুলে চিরুনি দিয়ে যাচ্ছে। তো কি করবো বলছো? না কিছু না। ফোন হাতে নিয়ে দেখি সকাল 6টা বাজে। ধুর, আবার ঘুমাই। বিছানায় শুয়ে গেলাম। শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়ি। কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বাইরে এলাম। মা, খেতে দাও, খিদে পেয়েছে। বসো। আপু, সরি ভাবি, বসো। তুমি এখনো খাওনি? তোর ভাই যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে আমি কি করতে পারি? যদি একা একা খেতাম তাহলে তুই তো বলতি কেমন বউ যে বরকে রেখে একা একা খেয়ে নিচ্ছে। তুই যে কুটনি। এই রে, মনে হচ্ছে একটা ফাটাফাটি লেগে যাবে। নীরার দিকে তাকিয়ে দেখলাম চুপচাপ আছে। ঘটনা কি? এই মেয়ে চুপ আছে। তোমার শ্বশুর বাড়ি থেকে আজকে লোক আসবে না, আগামীকাল আসবে। আব্বা তোমাকে ডেকে গেছে কেনাকাটা করবে। আগামীকাল অনুষ্ঠানের জন্য সব কেনাকাটা করবে। ঠিক আছে। খাওয়া শেষ করে রুমে চলে আসি। তারপর একটু পরে বাজারে চলে আসি। বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে আসি। তুই অনেক বড় বাস খেয়ে যেতি বান্ধবী। আকাশ তো বাসায় যেতে যেতে বিয়ে করে নিয়েছে। সেই জন্যই তো আর কথা বলার চেষ্টা করিনি। ক্লাস তো নয় যেন অসলা বাস। রিলেশনে গিয়ে আমিও ভুল করে দিলাম নাকি? যদি বিয়ের কথা বলে তাহলে আমি কি করব? কি করবি? তোর পরিবার বিয়ে দিবে না। সো তোকে ব্রেকআপ করে নিতে হবে। এছাড়া তোর কাছে দ্বিতীয় পদ নেই। আচ্ছা, সত্যি তোকে ভালোবাসে? আমিও কিছুই বুঝতে পারছি না। আর এখনই কে সিরিয়াস হচ্ছে? তেরা বেকা কিছু দেখলে আমি তাহলে ওখান থেকে কেটে পড়ব। তা তো বুঝতেই পারছি। তোর এমনভাবে রিলেশনে যাওয়া উচিত হয়নি। টাইম পাস বুঝি না,
ওর থেকে বেটার ছেলেকে পাত্তা দেইনি, আর এই ছেলেকে দিলাম। কেন বুঝলাম না, হয়তো চোখের মোহ। আমার কিন্তু সত্যি ওই ছেলেকে ভালো লেগেছিল, কিন্তু ভাগ্যে নেই। যদি কোনো জব করতো তাহলে বাসায় তার কথা বলে দিতাম। কি আর করবি, এমন সুযোগেও ছাড়ে। নিশ্চয়ই ওই ছেলের বউ ভাগ্যবান হবে, বউকে ভালোবাসবে দেখে কোনো মেয়ের সাথে রিলেশন করলো না। এমনি টাইম পাস করার জন্য তো রিলেশন করতে পারতো। দুপুরে সবাই মিলে একসাথে খাচ্ছি, তখন দুলাভাই বলল, কপালে লিখুন দেখেছেন? গেলাম ভাবির বিয়ে খেতে, আর বিয়ে নিয়ে এলাম আপনার বউ বানিয়ে। মীরা বলেছিল ভাইয়ার বিয়ে দেবেন, আর হয়েও গেল। আব্বু এবং আম্মুকে খুঁজতেই হলো না। বউ খোঁজার ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন। আকাশ বাড়ি এলেই মেয়ে দেখতে শুরু করতাম, কিন্তু এমনভাবে বিয়ে হবে কেউ আশা করেনি। কিন্তু যা হয়েছে শুক্রিয়া। যাকে আপু ডেকে এসেছি তাকে নাকি ভাবি ডাকতে হবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মনে হয়েছে বিয়ে বাড়িতে অন্য ছেলে ছিল না, যে ভাইয়াকে সবাই মিলে বল্লর মধ্যে ধরলো। আপু তো চাচাতো ভাই ছিল, ফুফাতো ভাই ছিল, তাদের না বলে ভাইয়াকে কেন ধরলো? কত আশা করেছিলাম ভাইয়ের জন্য আমি নিজে মেয়ে খুঁজবো, কিন্তু তা হলো না। তুই তোর যখন আফসোস আরেকটা বিয়ে করে নিয়ে দে। তোর পছন্দ অনুযায়ী করবে একটা, খালাম্মার পছন্দ অনুযায়ী করবে একটা, খালুর পছন্দ অনুযায়ী করবে একটা। 4টা বিয়ে তো এমনিতেই করতে পারবে, তাই না? সে ঠিক আছে, আগে তুই এটা বল, তুই এখন আমাকে কি ডাকবি? মা বলে না খালাম্মা বলে? আরে তো সহজে কি পুরনো উপায় যাবে? তা ঠিক আছে, কিন্তু তুই আর মীরা গতকাল থেকে এমনভাবে থেকে থেকে ঝগড়া করছিস কেন? এমন মনে হচ্ছে দুজন দুজনকে সহ্য করতে পারছিস না। আমি তো করছি না। তোমার মেয়ে আমাকে তার ভাইয়ের বউ হিসেবে পছন্দ হয়নি, তাই ঝগড়া করছে। খালাম্মা তুমি বলো, এখানে আমার দোষ কোথায়? মীরা, ইরাকে অপছন্দ করা কি আছে? এটা কিন্তু ঠিক না। চুপচাপ শুধু ওদের কথাই শুনে যাচ্ছি। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। ইরা আপু এসে শুয়ে চিৎ করে আমাকে শুয়ে বুকে মাথা রাখলো। এটা কেমন হলো? কেমন হলো শুনি? সবকিছু ঠিকঠাকই আছে। তুই যেমনভাবে বিয়ে করতে অস্বীকার করেছিলি, আমি তো ভেবেছিলাম আমাকে মেনেই নিবি না। আমার কি গার্লফ্রেন্ড আছে যে বিয়ের পর বউকে অস্বীকার করব? তবে একটা জিনিস, তোমার ফোন চেক করা উচিত। এই না, এটা কিন্তু ঠিক নয়। আমি জানি তুমি ছেলেদের সাথে কথা বলো, হয়তো রিলেশনও আছে। তুমি নিজেই স্বীকার করেছো এবং বলেছো তুমি ছেলেদের সাথে কথা বলো এবং তোমার ক্রাশও আছে। তুমি তোমার ক্রাশের ছবিও আমাকে দেখিয়েছো। আমি যেমন তেমন জীবনসঙ্গী আশা করেছিলাম, কিন্তু ভাগ্য মনে হয় সেটা চায়নি, তাই বাধ্য হয়ে মেনে নিতেই হয়েছে। আমার কথা শুনে চুপ করে আছে। আমি চাইবো তোমার অভ্যাসটা চেঞ্জ করে ওসব বাদ দিয়ে দিতে। আমি তোমার ফোন দেখবো না, আর যদি তোমার ফোনে কিছু দেখি এবং কিছু পাই তাহলে সেদিন ভালো কিছু হবে না, এটা মনে রেখো। আমি আর কারোর সাথে কথা বলবো না। না বললেই সেটা তোমার জন্য ভালো হবে। আমি এমন একদিন তোমার ফোন দেখবো যে তুমি বুঝতেই পারবে না আমি তোমার ফোন কখন ধরেছিলাম এবং দেখেছিলাম। একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কি জন্য যে সব কিছু বলতে গিয়েছিলাম আর ক্রাশের কথা বলতে গিয়েছিলাম, আমি কি জানতাম নাকি যে যে পর্যন্ত যে বিয়েটা হবে? কি ভুল যে করেছি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি, এবং সামনে হাড়ে হাড়ে টেরও পাবো। হয়তো সবসময় সন্দেহের চোখেই আমাকে দেখবে। আমি তো ওকেও দোষ দিতে পারবো না। না কোনো মেয়ের সাথে কথা বলবে, না রিলেশন করবে, বা কিছু কিছু ছিল। ফোনের সব কিছু ডিলিট করতে হবে, অথবা ওই আইডি ডিসেবল করতে হবে। ওই আইডিতে যত আকাম কুকাম করা আছে, ওই আইডির জন্য আমার সর্বনাশ হবে। আরে তখন সিঙ্গেল ছিলাম, তাই ওই একটু একটু এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। আমি ভার্জিন ছিলাম না? এটা তো বলতে পারবি না যে আমি ভার্জিন ছিলাম না। এটা ঠিক, তুমি ভার্জিন, এদিকে ঠিকঠাক আছে, কিন্তু মনের দিক থেকে তো ঠিক ছিল না। মনকে ঠিক করো, তাহলেই হবে। তুই কি আমাকে সবসময় সন্দেহের চোখে দেখবি? না দেখার কি আছে? যেদিন মনে হবে তুমি ভালো, সেদিন থেকে তুমি মুক্তি পাবে। ও, না জানি কখন কি হয়, ভয়ে ভয়ে থাকা লাগবে। কি একটা অবস্থা। আচ্ছা, তোর বোনের কবে কি করছি? আমি কিভাবে বলবো, সেটা তোমরা দুজনেই জানো। ঘুম পাচ্ছে তাই ঘুমিয়ে পড়ি। পরদিন শ্বশুরবাড়ি মানে খালুরা সব আসে আমাদের নিয়ে যাবার জন্য। সবাই বসে আছে, কিছু নিয়ে কথা বলছে। বুঝতে পারলাম আমাকে নিয়েই তাদের কথা চলছে। মামা খালুকে বলছে আমাকে একটা বাইক দেওয়ার জন্য। এটা নিয়ে নানিও খালুকে বলছে, মামা ওটা বলেও দিব, না বললেও দিব, ওটা আপনাকে বলতে হবে না, তবে একটু সময় দিতে হবে। আম্মা, একটা মাত্র জামাই, বাইক দিব, কত কিছু দিব, ঠিক আছে, একমাত্র মেয়ে, তাকে কিছু দিব না, তা কাকে দিব? সবার কথা শুনে পেছন থেকে বললাম আমার কিছু লাগবে না,
আমি কিছু নেব না ভাইয়া। আরে আমাদের অনেক আগে থেকে নিয়ত আছে ইরার বিয়ের সময় এই সব দিব। আমি জানি তুই যৌতুক নিবি না, তাই সেই সব নিয়ে কিছু বলি না। এগুলো উপহার বলতে পারিস। খুশি হয়ে দিচ্ছি। আশা করি কেউ খারাপভাবে আমার কথা নেবেন না, বা আমার কথার খারাপ মানেও বের করবে না। কোনো কারণে যদি ডিভোর্স হয় তখন কি এইসব ফেরত নিবা তোমরা? আমার কথা শুনে চুপ করে গেল। যদি এমন কখন হয় তাহলে তোর কাছ থেকে কিছু ফেরত নিব না, তোকে কিছু দিতেও হবে না। তাহলে ঠিক আছে, গিফট হিসেবে নিতে আমার সমস্যা নেই। খাবার সময় হয়েছে, সবাই উঠে এবার খেতে বসো। আমি চলে এলাম। ওদিক থেকে অল্প কিছু মানুষ এসেছে এবং আব্বা তার চেনা পরিচিত থেকে কয়েকজন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে। আকাশ তোমাকে কিছু বললো না, এটাই অনেক আশ্চর্য হয়ে গেলাম। ছেলেদের সাথে তোমার লটর পটর স্বভাব আছে যেন কিছু বললো না। নিজে পায়ে নিজেই কোড়াল মেরেছি। তোর মনে হয় আমাকে ভালোভাবে দেখবে, সবসময় সন্দেহের চোখেই দেখবে, আমাকে শাসিয়ে রেখেছে। যদি কখনো আমার ফোনে কিছু পাই সেদিন আমার কিছু করবে। কি করবে সেটা বলেনি। আমি কি জানতাম নাকি যে শেষ পর্যন্ত আকাশ আমার বড় হবে? জানলে কি আমার সব কিছু শেয়ার করতাম? আহারে বেচারি, কি মুসিবতই না আছে। তো এখন এইসব বাদ দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। তার বলতে তাই কিছু বলে ইমোশনাল ব্ল্যাকমেল করবো বা ব্ল্যাকমেল করবো সেই রকম কিছুই নেই। নিশ্চয়ই আমাকে খোটা দিবে, ভাবে আমার জীবন তেজপাতা হয়ে যাবে গো। এখন বুঝতে পারছো জীবনে লয়াল থাকা বা এই থেকে দূরে থাকা কতটা জরুরি? তা তো বুঝতে পারছি, ভালোভাবেই বুঝতে পারছি। এখন সবসময় ভয়ে ভয়েই থাকা লাগবে, না জানি কখন কি হয়ে যায়। ভয়ে থাকার কি আছে? আগে যা কিছু করেছো সেগুলো বাদ দিয়ে দাও। ওই সব খারাপ অভ্যাস বলো বা তুমি যাই বলো, সেগুলো বাদ দিলে কেন ভয় পাবে? না, তুমি বলতে চাইছো ছেলেদের সাথে কথা বলার অভ্যাস পরিবর্তন করতে পারবে না? আরে না ভাবি, তেমন না, তাও একটা ভয় আছে না। তাহলে ভয় পাওয়ার কি আছে? আর যদি না পারো, আকাশ যদি জানে তাহলে তোমাকে ডিভোর্স দিবে, এটা নিশ্চিত থাকো। আকাশ যে ছেলে, এগুলো একদম পছন্দ করবে না। এটাই তোমার প্রথম সুযোগ এবং শেষ সুযোগ। সবাই খাওয়া শেষ করলো। এমনভাবে সময় কেটে গেল। বিকেলে শ্বশুর বাড়ি এলাম। সন্ধ্যায় বসে আছি, তখন দেখলাম ইরা আপু এবং তার বান্ধবীরা আসছে। এই ফাজিলগুলো কী জন্য আসছে বুঝলাম না। ওদের না দেখার ফান করে চুপচাপ ফোন টিপতে থাকে। দুলা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি একটা অবস্থা, ছোট্ট একটা ছেলেকে দুলা ভাই ডাকতে হচ্ছে। আহ, এমন কিছু শোনার আগে বান্ধবী আল্লাহ তোকে উঠিয়ে নিল না কেন? দেবারটা দেখ, তোরা বিয়ে করতে পারছিস না দেখে এমন করে বলতে পারিস না। তোর জন্য আমাদের এই অবস্থা। ছোট্ট একটা মানুষকে দুলা ভাই ডাকতে হচ্ছে। ছি ছি, কি একটা অবস্থা। আফসোস করিস না, তোদের বিয়ে হবে। আমি আফসোস করছি? আমার বর আছে কিন্তু তোর বর নেই, এগুলো বলে লাভ নেই সত্য। তাই তো আফসোস হচ্ছে, বুঝতে পারছি। এমন ভাবে আঘাত করে কথা বলবি? বিয়ে করেছিস বলে এত বড় কথা, এত বড় অপমান। সর তুই। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? ভালো। বলছি, আমার বান্ধবীকে খুশি করতে পারছেন? ওর তো আবার চাহিদা আকাঙ্ক্ষা বেশি। একদিন রাতে চলে আসবেন, তাহলে হাতে কলমে জানতে পারবেন। আমার কথা শুনে মুহূর্তে হাসি মাখা মুখ বেলুনের মতো চুপসে গেল। মানে আর প্রশ্ন পেল না, এইসব জিজ্ঞেস করতে গেল। শয়তানের দল। তোর আর কিচ্ছু জিজ্ঞেস করার আছে? আমার বরের সাথে ফাজলামি করবে? না, এমন ভাবে রিপ্লাই দিবে আশা করিনি। তুই যে বলিস অনেক ভদ্র, তার এই নমুনা? আপনার যেমন প্রশ্ন তেমনই উত্তর দিয়েছি। এখানে খারাপের কি দেখলেন আপু? আপনার প্রশ্নই যদি এমন হয়ে থাকে তাহলে উত্তর তো এমনি হবে, তাই না? কিরে পালাচ্ছিস কেন? দুলা ভাইয়ের সাথে ফাজলামি করবি না? ছোট মানুষ বলে ফাজলামি করবি বললি? যেমন ভাবে উত্তর দেয়, দেখা গেছে আমার ইজ্জত নিয়ে বাসায় যেতে পারবো না। দুলাভাইয়ের সাথে ফাজলামি করার শখ মিটে গেছে। আরে বান্ধবী। তিনজনে চলে গেল। আমি চুপচাপ বসে থাকলাম। শয়তানের দল। আমার একটা রিপ্লাই শুনে এই অবস্থা। একটু পরে রাস্তা নিয়ে এলো, নুডলস থেকে ডিম থেকে আরো কয়েকটা জিনিস। ইরা আপু হাসছে। ওর হাসি দেখে বললাম, হাসছো কেন? তুই যে এমন ভাবে রিপ্লাই দিতে পারিস জানতাম না তো। তোর একটা উত্তরে বেচারি চুপচাপ হয়ে গেছে। কত আশা নিয়ে এসেছিল তোর সাথে ফাজলামি করবে, দুষ্টুমি করবে, কিন্তু একটা প্রশ্নের উত্তর শুনেই তো ওর হাওয়া বেরিয়ে গেছে। প্রশ্ন যেমন উত্তর তেমনি। বাহ, পিঠা এগুলো আবার কখন বানালো? গুড। সব কিছু একটু একটু করে সব কিছু খেলো। নুডলস সবটা খেয়ে নিয়েছে, কারণ নুডলস আমার অত্যন্ত প্রিয় খাবারগুলোর মধ্যে একটা।
খেয়ে আবার শুয়ে গেলাম। এছাড়া জীবনে আর কি আছে? খাওয়া, ঘুম, কম খাওয়া, রাতে খাবার সময়। কি রে, তোর আপ্যায়ন ঠিক আছে না? তোর জন্য আরো কিছু করতে হতো। আরে খালাম্মা, ওটা তো বিয়ে থেকে বাঁচার জন্য অজুহাত ছিল, আর আপনি ওই কথা ধরে বসে আছেন। কেন, আমার মেয়ে খারাপ নাকি? মনে মনে বললাম, খারাপ মানে খারাপের করে খারাপ। আপনার মেয়ে যে হারামজাদি। না আসলে খালাম্মা, না আসলে কি, তোর মা কেমন আছে? এখন আপনার বেয়ান গিয়ে দেখে চলে আসবেন। এমনভাবে অন্যের থেকে শোনার কি আছে? বেয়ান প্লাস ছোট বোন, এখন তো সম্পর্ক গভীর থেকে গভীর হয়েছে। এত কথা বলিস কেন? তোকে যেটা বলছি সেটা উত্তর দে। এমন এক মেয়েকে পাঠিয়েছেন, আপনার মনে হয় আমার মা ভালো থাকবে? আমার কথা শুনে ভাবি ভাইয়া হেসে দিয়েছে। শয়তানের বাচ্চা, আমার মেয়ে তোর মাকে জ্বালায়? না আসলে ওই আর কি। আচ্ছা খালাম্মা, রান্না বান্না শিখিয়ে দিয়েন। রান্না যে শিখিনি সেটা ভালো করেই জানি। কেন তোর মা শিখিয়ে দিবে? খালা থেকে শাশুড়ি হয়েছে, আগে খালাম্মা ছিল, এখন শাশুড়ি মা হয়েছে। একজন শিখিয়ে দিলেই হলো, মা তো নাকি আমি অথবা তোর মা, একজন শিখিয়ে দিলেই হবে। সবাই কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খেয়ে রুমে এসে ব্রাশ করে বিছানায় ধপাস। একটু পরে ইরা আপু দরজার কি বিছানায় এসে আমার উপর শুয়ে বুকে কামড় বসিয়ে দিয়েছে। ওরে টয়নি, আমি গেলাম রে। আরে ছাড়ো ছাড়ো, ব্যথা করছে। এটা লাভ পাই, দেখি দাগ বসেছে কিনা। আমি কোথায় কোথায় কামড়ে দাগ বসাই দেখো। উপরে টেনে ঠোঁটে কামড়ে ধরেছি, ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু আমি আরো জোরে কামড়ে ধরেছি। ছেড়ে দিতে দেখি রক্ত। ঠোঁটে আঙ্গুল দিয়ে সামনে ধরলাম। রক্ত দেখে বলে, কুত্তা, তুই করেছিস কি? কুত্তা তো কুত্তাই, কামড়ে রক্ত বের করে দিয়েছে। সবে মাত্র শুরু। লাভ বাইট কত জায়গায় দিয়ে শুধু দেখতে থাকো। শুরু হলো আক্রমণ, বাকিটা ইতিহাস। কয়েকদিন পর, তোকে যেতে হবে না, তুই চলে গেলে একা একা থাকা লাগবে। আমি বিয়ে করেছি একা থাকার জন্য নাকি? দোকানে বসবি বা আশেপাশে কোনো একটা কাজ করবি। ধর্মীয় জ্ঞান থাকা কত জরুরি দেখেছো ভাইয়া? কেমন নিজের হাজবেন্ডকে তুই বলে সম্বোধন করছে। এত দিনেও এ ভাষার পরিবর্তন হলো না। তোকে জ্ঞান দিতে হবে না, তুই যা তো। একটু ধর্মের শিক্ষা নাও। এখন তোমার ছোট ভাই হয়ে নেই বা খালাতো ভাই নেই, এখন ভাইয়া তোমার বর হয়। ঠিকমতো কোরআন পড়তে পারো কিনা সন্দেহ। তুই কি এখন যাবি? আর এটা তোর বাড়ি না আমার বাড়ি। তুই যা তোর বাড়িতে, ওখানে গিয়ে ওইসব জ্ঞান দে। এটা আমার বাবার বাড়ি, আর সত্যি বলছি তাই তিতা লাগছে। তুমি যে তুই করে বলছো, এটা তো এক প্রকার ভাইয়াকে অপমান করছো বা ছোট করে কথা বলছো। ভাইয়াকে তো অসম্মান করছো। বউ হয়ে এটা উচিত নয়। ভাইয়া তোমার বর, তোমার কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হবে তোমার বর। ইরা আপু চুপ করে গিয়েছে। সব তো সত্যি কথাই বলেছে। মীরা আবার বলল, ভালো বউ হতে গেলে তোমার এগুলো পরিবর্তন করা জরুরি। আর বাইরের লোকে শুনলে কি বলবে? তোমাকে অসভ্য বেয়াদব বলবে। তোর কথা বুঝেছি, আমি চেষ্টা করবো এসব পরিবর্তন করার, কিন্তু এর বাইরে যেতে দেবো না। দোকানে বসলে ব্যবসা সামলাবে, এমন নয় যে কিছু করার নেই। এমন না যে বাইরে কাজ না গেলে খেতে পাবে না। এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আর এইসব তোমার ভালোর জন্যই বললাম। হাজবেন্ড কতটা সম্মানের তুমি জানলে সব সময় তার খেদমতে হাজির হয়ে থাকতে। ভাইয়া, তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি তো এসব শিখিয়ে দিতে পারো। ভাবি জেনারেলের স্টুডেন্ট, তাই জানে না, কিন্তু তুমি তো সব কিছু জানো। টেবিলের উপর বই আছে, নিয়ে পড়লেই হবে। কোরআন পড়তে তো পারে না, ওটা শিখিয়ে দিও। আমাদের ফ্যামিলির বউ কোরআন পড়তে না পারলে লোকে শুনে হাসাহাসি করবে। ননদ তো নয় যেন ধানি লঙ্কা। আগেই তো কথায় পারতাম না, এখন আরো পারা যায় না। বাপরে বাপ, জ্বালিয়ে মারছে। তা শিখে যাবে। আমার কাছে পড়তে গেলে শুধু শুধু ফাজলামি করবে, তার থেকে বরং মায়ের থেকে শিখে নেবে। তুই কি বিকেলে চলে যাবি? অনেক দিন এখানে আছি, এবার যাই। এখন ভাবি বলবে শ্বশুর বাড়ি ছেড়ে এখানে পড়ে আছে বরের টাকা বাঁচাতে। এই, তুই এখনই বিদায় হতো, তাহলে দুপুরে টাটা বেঁচে যাবে। তোর বরের টাকা বাঁচাতে এখানে এমন করে আছিস কেন? দেখছো ভাইয়া, তোমার বউ এখন থেকে কেমন বলছে। ভবিষ্যতে মনে হচ্ছে এখানে আসতেই পারবো না। ইরাপোগে মীরার গলা চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলছে, তুই যদি এদিকে পা বাড়াস তাহলে তোর পা ভেঙে দিব, মনে রাখ। যা তুই বিদায় হয় বাড়ি থেকে। দেখছো একাই সব জমি জায়গা নিবে,
তাই আমাকে মেরে ফেলতে চাইছে। কুত্তি, তোকে তো আমি তোর উপরে এত রাগ হচ্ছে যে বুঝাতে পারছি না। ইচ্ছে করছে তোর মুখটা না সেলাই করে দিই। তোদের এই নাটক দেখে লাভ নেই, বাইরে গেলাম। এদের নাটক দেখতে পারলেই হলো। উঠে চলে এলাম বাইরে। রাকিব কি আসবে না নাকি? শালা প্লে বয় কী যে করছে বুঝতেই পারছি না। সারাদিন ঘুরে দুপুরে বাড়িতে এলাম, খাওয়া শেষ করে শুয়ে আছি। তখন রাকিবকে ফোন দিলাম, রিসিভ করতেই বললাম, কিরে বাড়িতে কি আসবি না? আসবোই মাস শেষে, বাড়িতে গেলে আর এখানে আসবো না। কেন? ওখানে তো গার্লফ্রেন্ড আছে। আমি তো ভাবছিলাম হয়তো ওখানে সেটেল হয়ে যাবে। এই সব টাইম পাস। আর তোর মনে হয় ওই মেয়ে আমাকে সত্যি সত্যি ভালোবাসে? আমি কিভাবে বলবো? তোরা রিলেশন করছিস, একে অপরের সাথে কথা বলিস, তোরাই জানিস। সাইমা যেমন আমার সাথে টাইম পাস করে, আমিও করছি। সামনে 1 তারিখে আসবো, এসে একটা ব্যবসা করব। আর বলিনি ছাগলের খামার দিব, এখান থেকে গিয়ে কাজ শুরু করে দিব। আব্বাকে বলেছিলাম এবং কয়েকটা ছাগল কিনেছে। বুঝলাম। একটু কথা বলে ফোন রেখে দিই। দেখতে দেখতে কয়েক মাস গেল। তাকে চলে এসে যেটা বলেছিল সেগুলো শুরু করেছে। আর আমি ব্যবসা। রাকিব বিয়ে করেনি, তবে মেয়ে খুঁজছে। কেউ আছেন নাকি আমার প্লে বয় বন্ধুকে বিয়ে করার জন্য? গল্পটা এখানে শেষ করলো। বাস্তবের জীবন এখান থেকেই শুরু হয়ে থাকে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা গোতা মেরে দেবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন গল্প পৌঁছে যায়। ধন্যবাদ।